হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাই তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 জন্য টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য এই কম্পোসাইট ইউটিউব চ্যানেলেই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ এবং জেনারেল নলেজের ক্লাস দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আশা করছি তোমরা সমস্ত ক্লাসগুলোই দেখছো মনোযোগ সহকারে। আজকে আমরা যে সাবজেক্টের উপর ক্লাস করব তা হলো ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের একটি ইম্পর্টেন্ট টপিক কার্য, ক্ষমতা, শক্তি, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার। এই টপিকের উপর আমরা আজকে 30 থেকে 35টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা কিছু পিওয়াইকিউ এখানে দেখব, ঠিক আছে? আর কী ধরনের অঙ্ক তোমাদের এই চ্যাপ্টার থেকে করতে হয় সে সমস্ত কিছু আমরা খুব সহজেই আজকে এই ক্লাসেই আমরা দেখে নেব, ঠিক আছে? আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবে, মনোযোগ সহকারে শুনবে আমি কি কি বলছি, যা যা এক্সট্রা টপিক রয়েছে সেই সমস্ত কিছু তোমরা লিখে রাখবে। আর অঙ্কগুলো কিন্তু ভালোভাবে বুঝবে যে কোন সূত্র দিয়ে কিভাবে অঙ্কগুলো হচ্ছে, ঠিক আছে? তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, কারণ তোমাদের এক্সামের আর কিছুদিন রয়েছে। আর এই কম্পোস্টেড ইউটিউব চ্যানেলে অনবরত তোমাদের জন্য ক্লাস আসছে, ফ্রি ক্লাস, ঠিক আছে? সম্পূর্ণ ক্লাসটি দেখবে। ক্লাস শেষে তোমাদের পিডিএফ দরকার। এই পিডিএফ তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপে তোমরা পেয়ে যাবে আমাদের ক্লাস পিডিএফ। এছাড়াও তোমাদের ক্লাস রিগার্ডিং যে কোনো আপডেট তোমরা এই দুই গ্রুপেই পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই এই দুই গ্রুপে জয়েন করো, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করছি। দেখো, আজকের প্রশ্ন দিয়ে নয়, আজকে আমরা কার্য, ক্ষমতা আর শক্তি কি এটা দিয়ে আমাদের ক্লাস শুরু করব। দেখো, প্রথমেই বলেছে কৃতকার্য। কৃতকার্য কি? কোনো বস্তুর ওপরে বাইরে থেকে স্থির মানের বল প্রয়োগ করে। স্থির মানের মানে ধ্রুবক মান বল প্রয়োগ করতে হবে। স্থির মানের বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তাহলে বল কার্য করেছে বলে বলা হয়, ঠিক আছে? কার্য করেছে বলা হয়। তাহলে কোনো একটি বস্তুর উপরে যদি স্থির মানের আমরা বল প্রয়োগ করি, তারপরে যদি বলের প্রয়োগ বিন্দু যে জায়গায় আমরা বল প্রয়োগ করলাম সেই প্রয়োগ বিন্দুর যদি স্মরণ ঘটে তাহলে আমরা বলবো যে কার্য হয়েছে, ঠিক আছে? এর থেকেই কার্যের আমরা সূত্র যেটা লিখতে পারি সেটা হলো ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, ঠিক আছে? এটা মাঝখানে ডট, গুণ নয়, এটা ডট প্রোডাক্ট। এটাকে যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের লিখতে হবে এফ এস কস থিটা, ঠিক আছে? এটা হয়তো তোমাদের ক্লাস 9-10-এর সিলেবাসে নেই, এটা তোমাদের 11-12-এ পড়তে হবে। তবু তোমাদের হয়তো টেক্সট বুকে মেনশন করা আছে, আমি বলে দিচ্ছি এটা একটা ডট প্রোডাক্ট, ঠিক আছে? বল এবং স্মরণের ডট প্রোডাক্ট হলো কার্য। আর ডট প্রোডাক্ট যখন আমরা তুলে দেই তখন আমরা লিখি কস থিটা, ঠিক আছে? এর উপরে কিন্তু অনেক আমাদের কোশ্চেন করতে হবে। দেখো, এবারে নেক্সট বলেছে শক্তি কি? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। কোনো বস্তু যদি কার্য করতে পারে তাহলে যার উপর ভিত্তি করে সে কার্য করছে সেটাকে আমরা শক্তি বলবো, ঠিক আছে? এবারে দেখো, এই শক্তির মধ্যে আমরা আরেকটি ইম্পর্ট্যান্ট পার্ট পড়বো, যেটা হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি? কোনো বস্তুর অবস্থান পরিবর্তন, স্বাভাবিক অবস্থার বিকৃতি অথবা গতির জন্য বস্তু কার্য করার যে সামর্থ্য অর্জন করে। তাহলে কোনো একটা বস্তুর অবস্থার যদি আমরা পরিবর্তন করি, স্বাভাবিক অবস্থার যদি বিকৃতি করি, মানে যে স্বাভাবিক অবস্থায় রয়েছে সেটা আমরা চেঞ্জ করে দিলাম, অথবা তার গতির জন্য বস্তু যদি কোনো কাজ করার সামর্থ্য অর্জন করে, তাহলে আমরা সেই শক্তিকে কি বলবো? ওই বস্তুর যান্ত্রিক শক্তি বলবো, ঠিক আছে? এটা কিন্তু শক্তির মধ্যে পড়বে, যান্ত্রিক শক্তি। আবার এই যান্ত্রিক শক্তি দুই রকমের হয়, এক হলো স্থিতিশক্তি আর এক হলো গতিশক্তি। স্থিতিশক্তি কি? কোনো বস্তু তার অবস্থার পরিবর্তনের জন্য বা স্বাভাবিক অবস্থার বিকৃতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলে থাকি বস্তুর স্থিতিশক্তি। এই এখানে বলেছে, ভালো মতো শুনবে, যে অবস্থার পরিবর্তনের জন্য অথবা স্বাভাবিক অবস্থার বিকৃতির জন্য। ধরো একটা পেনকে যদি তুমি উপর থেকে ছেড়ে দাও তাহলে কি সেটা নিচে পড়ে আসবে। এটা কি? এটা একটা ন্যাচারাল ঘটনা যে এটাই হবে। কিন্তু একটা বলকে যখন তুমি নিচ থেকে উপরে তুলে নিয়ে যাবে সেটা কিন্তু প্রাকৃতিক উপায়ে হয় না, সেটা তুমি নিজে করলে। এটা এই যে প্রকৃতির বিরুদ্ধে হচ্ছে অথবা তার স্বাভাবিক অবস্থার বিকৃতি ঘটানো হচ্ছে, এর ফলে যে শক্তিটি সঞ্চিত হবে ওই বস্তুর মধ্যে সেটা হবে তার স্থিতিশক্তি, ঠিক আছে? আর একটা রইল গতিশক্তি। গতিশক্তি কি? দেখো, বলেছে কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে। একটি গতিশীল বস্তু রয়েছে, তার সেই বস্তুটির গতির জন্য, তার ওই বস্তুটির মধ্যে যে গতি উপস্থিত রয়েছে সেই গতির জন্য সে কাজ করার কিছু সামর্থ্য অর্জন করে, তাকে ওই বস্তুর গতিশক্তি বলবো, ঠিক আছে? এই যে আমরা দেখেছি হাই জাম্প আর লং জাম্পে ব্যক্তি লাফ দেয়, অনেকটা উঁচুতে ওঠে আর তারপর কি হয়, অনেক দূর পর্যন্ত সে লাফাতে পারে। এখানে তার গতি কিন্তু তাকে কাজ করার জন্য শক্তি প্রদান করছে, ঠিক আছে? এটা হলো সেই বস্তুর গতিশক্তি। এবারে নেক্সট যেটা পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, দেখো ক্ষমতা দেওয়া আছে। বলেছে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়।
মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কে কতটা কার্য করতে পারলো সেটাকে তার ক্ষমতা বলবো আমরা, ঠিক আছে? যে 1 সেকেন্ডে সে এতটুকু কার্য করলো, তাহলে তার ক্ষমতা কত? যতটুকু কার্য করলো। এবারে কেউ 2 সেকেন্ডে করতে পারলো সেই কাজটি, তাহলে কার ক্ষমতা বেশি হবে? যে 1 সেকেন্ডে সেম কাজ করবে। ধরো প্রথম ব্যক্তি 1 সেকেন্ডে ডব্লিউ ওয়ার্ক করলো, আর দ্বিতীয় ব্যক্তি 2 সেকেন্ডে ডব্লিউ ওয়ার্ক করলো, তাহলে এখানে কার ক্ষমতা বেশি? 1 নং ব্যক্তির, কারণ এর সময় কম নিয়েছে, ঠিক আছে? তাহলে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। চলো এবারে আমরা বেসিকটা জেনে নিলাম, এবারে কোশ্চেন দিয়ে শুরু করছি। দেখো 1 নম্বর প্রশ্নে বলেছে সিজিএস পদ্ধতিতে কৃতকার্যের একক হলো। সিজিএস পদ্ধতিতে কৃতকার্যের একক কী, মানে কার্যের একক কী? অপশান দেওয়া আছে কিলোগ্রাম মিটার, ডাইন সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, নাকি গ্রাম সেন্টিমিটার। অপশানগুলো দেখো ভালো মতো, আর এটাও সাথে দেখো যে কৃতকার্যের ফর্মুলাটা কী ছিল। কৃতকার্যের ফর্মুলা আমরা দেখলাম যে ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, মানে ফোর্স, বল, আর হলো এসতে সরণ, ঠিক আছে, বা ডিসপ্লেসমেন্ট। এবারে আমি তোমাদের একটা ক্লাসে করিয়েছিলাম, আমরা যেখানে একক সম্বন্ধে জেনেছি, আমাদের এই 2024-এর ফার্স্ট ক্লাস যেটা ছিল ফিজিক্যাল সায়েন্সের, সেখানে আমরা কিন্তু একক সম্বন্ধে খুব ভালোভাবে জেনেছি। সেই ক্লাস তোমরা যারা যারা দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। দেখো এখানে ফোর্স আর আমাদের কি দেওয়া আছে? সরণ দেওয়া আছে, আর আমাদের একক চাইছে। এবারে ডব্লিউ হলো আমাদের কার্য, ওয়ার্ক। ডব্লিউ ইকুয়ালস টু বল, ফোর্সের কি হবে? সিজিএস একক ডাইন, ডাইন। আর সরণের ক্ষেত্রে কি হচ্ছে? সরণের ক্ষেত্রে হচ্ছে সেন্টিমিটার। সরণ কি? দূরত্ব তো। তাহলে আমাদের দেখো একক কি বেরিয়ে যাচ্ছে? সেটা হলো ডাইন সেন্টিমিটার, ডাইন ইন্টু সেন্টিমিটার, যেটা আমাদের বি নাম্বার অপশানে দেওয়া আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে কৃতকার্যের একক হলো ডাইন সেন্টিমিটার। তোমরা যদি এই একক কীভাবে নির্ণয় করতে হয়, মাত্রা কীভাবে নির্ণয় করতে হয়, এটা যদি না জানো, না করতে পারো, এখনও তোমাদের সময় রয়েছে। তোমরা প্লেলিস্টে যাবে, ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট যে টপিকটির উপর ক্লাস করানো হয়েছে সেই ক্লাসটি তোমরা কমপ্লিট দেখো, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে তোমরা নিজেরাই একক বের করতে পারবে, মাত্রিক সংকেতও বের করতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে 1 জুলের মান। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো স্টার মার্ক দিয়ে রাখলাম। বলেছে 1 জুলের মান বা 1 জুল সমান সমান কত আর্গ। অপশান আছে 10⁹ আর্গ, 10⁵ আর্গ, 10⁷ আর্গ, নাকি 10⁶ আর্গ। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ। এবারে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা কমেন্টে জানাবে যে আর্গ এককটি বড় নাকি জুল এককটি বড়। এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে ওর স্থিতিশক্তি। একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যখন উঁচু স্থানে আমরা নিয়ে যাব, বা একটা পেনকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে উঁচুতে নিয়ে যাব, তখন সেই কি বলছে, সেই বস্তুর স্থিতিশক্তি কী হবে? অপশান দেওয়া আছে কমবে, বাড়বে, একই থাকবে, নাকি কোনোটিই নয়। তোমাদের আমি মাত্রই বুঝিয়ে দিলাম যে যখন কোনো বস্তুর স্বাভাবিক অবস্থার বিরুদ্ধে কাজ করা হয় বা তার স্বাভাবিক অবস্থার বিকৃতি করা হয়, তখন সেই বস্তুর মধ্যে কিন্তু স্থিতিশক্তির পরিমাণ কি হয়? বেড়ে যায়। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি। দেখো একটা পেনকে যখন তুমি নিচের থেকে উপরে নিয়ে গিয়ে উপরে তুলে নিয়ে যাবে, আর তুলে নিয়ে যাওয়ার ফলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে, আর তারপর যখন সেই বলটিকে তুমি ছেড়ে দেবে হাত থেকে, সেই স্থিতিশক্তির দরুনই কিন্তু সে উপর থেকে নিচের দিকে পড়বে, ঠিক আছে? আর তখন তার স্থিতিশক্তি হয়ে যাবে 0 যখন সে একদম ভূপৃষ্ঠে এসে পৌঁছবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলছে এসআই পদ্ধতিতে শক্তির একক কী। এই চ্যাপ্টার থেকে একক আর হলো মাত্রিয় সংকেত, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু এগুলো সবগুলোই খুব সুন্দরভাবে মনে রাখবে। বলছে এসআই পদ্ধতিতে, আগে আমরা সিজিএস পদ্ধতিতে কার্যের একক জানলাম। ও হ্যাঁ, সেই প্রশ্ন থেকে তোমাদের আরেকটা হোমওয়ার্ক দেবো, সেটা হলো আমরা সিজিএসে কার্যের একক জেনেছি, তোমরা এসআইতে কার্যের একক জানাবে। এসআই পদ্ধতিতে কার্যের একক কী, ওয়ার্কের একক কী, হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এখানে 4 নম্বর প্রশ্ন বলেছে এসআই পদ্ধতিতে শক্তির একক কী। কার্য দেখলাম, এবারে বলেছে শক্তি। অপশান দেওয়া আছে জুল, আর্গ, ওয়াট, নাকি নিউটন। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ। খুব ইজি কোশ্চেন, আমরা সকলেই জানি যে শক্তির একক এসআই পদ্ধতিতে হলো জুল, আর সিজিএস পদ্ধতিতে হলো আর্গ, ঠিক আছে? আর্গ হলো সিজিএস পদ্ধতিতে। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলছে অশ্ব ক্ষমতা কিসের একক। অপশান আছে কার্য, শক্তি, ক্ষমতা, নাকি কোনোটি নয়। প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে, এতে আমরা সময় নষ্ট করবো না একদম। অশ্ব যেহেতু ক্ষমতা বলেছে, এটি কিসের একক হয়ে যাবে? ক্ষমতার একক। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখবো 6 নম্বর প্রশ্ন বলেছে এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট। এবারে অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান? অপশান দেওয়া আছে 750, 746, 800, নাকি 900। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে রাখো। এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট? এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার
বি। ঠিক আছে, আমরা যখন ক্লাস 10-এ পড়তাম তখন কিন্তু আমাদের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল, মানে শর্ট কোশ্চেন আসতে পারে অথবা এমসিকিউ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল যে এক অশ্ব ক্ষমতা অথবা 1 HP হর্স পাওয়ার ইকুয়ালস টু কত ওয়াট। এটা হয়ে যাবে উত্তর আমাদের 746। ঠিক আছে, চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি ক্ষমতার একক? নিচের কোনটি ক্ষমতার একক? অপশন দেওয়া আছে জুল মিটার, নিউটন মিটার, জুল পার সেকেন্ড নাকি নিউটন পার সেকেন্ড। এই কোশ্চেনটি করতে হলে আমরা যদি জানি যে ক্ষমতা কাকে বলে তাহলেই কিন্তু আমরা এটার উত্তর খুব সহজেই বের করতে পারবো। দেখো আমরা ফার্স্ট স্লাইডে একদম পড়েছি ক্ষমতা কাকে বলে। দেখো সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি, মানে আমরা কতটা কার্য করলাম, ঠিক আছে, বাই সময়, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পাওয়ার, এটাকে আমরা বলবো ক্ষমতা। ঠিক আছে, তাহলে পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক আপন টাইম অথবা কৃতকার্য বাই সময়। এবারে এই যে ফর্মুলাটি রয়েছে পাওয়ার ইকুয়ালস টু ক্ষমতা ইকুয়ালস টু কৃতকার্য বাই সময়, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি আরেকবার তোমাদের এখানে। দেখো ক্ষমতা বা পাওয়ার ইকুয়ালস টু কৃতকার্য আপন টাইম, কৃতকার্য মানে ওয়ার্ক। এবারে এই সূত্রের উপর ভিত্তি করে তোমরা দেখি একক বের করো নিজেরা। আগে করেছো বের? আমি বলে দেবো আনসার, চলো বলে দিচ্ছি। যেহেতু এখানে আমাদের এসআই পদ্ধতিতে নাকি সিজিএস পদ্ধতিতে বের করতে হবে কিছু বলেনি, আমরা সেহেতু অপশানগুলোকে দেখবো যে অপশানগুলো সিজিএসে দেওয়া আছে নাকি এসআই এ। এখানে অপশানগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এটা এসআই এককে দেওয়া আছে। তাহলে এসআই এককে ওয়ার্ক বা কৃতকার্যের একক আমরা কি পড়লাম, সেটা হবে জুল, আর সময়ের কি হবে সেকেন্ড। তাহলে দেখো জুল বাই সেকেন্ড, যেটাকে আমরা লিখতে পারি জুল সেকেন্ড ইনভার্স। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, জুল পার সেকেন্ড অথবা জুল সেকেন্ড ইনভার্স। বুঝতে পারলে কীভাবে বের করতে হয়? চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে একটি বস্তুকে ঊর্ধ্বমুখে উল্লম্বভাবে উৎক্ষিপ্ত করা হলে একটি বস্তুকে ঊর্ধ্বমুখে উল্লম্বভাবে, ঠিক আছে, লম্বালম্বিভাবে যদি আমরা উৎক্ষিপ্ত করি তাহলে কি হবে? শীর্ষবিন্দুতে এর শক্তি সর্বোচ্চ হবে, শীর্ষবিন্দুতে এর শক্তি সর্বনিম্ন হবে, এর শক্তির মান ধ্রুবক থাকবে নাকি কোনোটি নয়? এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, এর শক্তির মান ধ্রুবক থাকবে। একটা বস্তুকে যদি ঊর্ধ্বমুখে উল্লম্বভাবে আমরা উৎক্ষিপ্ত করি মানে উপরে তুলে দিই তাহলে এর শক্তির মান কিন্তু ধ্রুবক থাকবে। ঠিক আছে, চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে যখন কোনো বস্তুর গতির অভিমুখে বল ক্রিয়াশীল হয় তখন তার গতিশক্তি কি হবে? ধরো এটা একটা বস্তু, ঠিক আছে, বস্তুটা এদিকে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে, এবারে তুমি কি করলে পিছন থেকে এর মধ্যে তুমি এফ বল প্রয়োগ করলে, তাহলে এর গতিশক্তি কি হবে? অপশন দেওয়া আছে বাড়বে, কমবে, একই থাকবে নাকি কোনোটি নয়। গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, যেটা আমরা জানি সূত্র কি হাফ এম ভি স্কোয়ার। এর গতিশক্তির কি পরিবর্তন হবে? এখানে দেখো বস্তুটি কি ভি বেগে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, পেছন থেকে তুমি আবার ধাক্কা দিলে মানে বল প্রয়োগ করলে, যদি বল প্রয়োগ করো তাহলে কিন্তু এর গতিবেগ বেড়ে যাবে। আর আমরা কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সূত্র থেকে জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখানে যেহেতু বস্তু দেওয়া আছে আর বস্তুর মাস কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবল কি হবে? ভেলোসিটি বা গতিবেগ। প্রথমের থেকে গতিবেগ কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন বল প্রয়োগ করবো তখন কিন্তু গতিবেগ বেড়ে যাবে, তাহলে যেহেতু গতিবেগ বেড়ে যাবে তার জন্য গতিশক্তিও বেড়ে যাবে। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। তাহলে যখন কোনো বস্তুর গতির অভিমুখে, ঠিক আছে, গতির অভিমুখে বলা আছে। এবারে যদি আমাদের বলে যে কোনো বস্তুর গতির বিপরীতে, ধরো বস্তুটি যাচ্ছে এইদিকে ভি বেগে, আমি এই দিকে বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, তাহলে এর গতিশক্তি কী হবে? কমে যাবে, কারণ বস্তুর গতিবেগ কমে যাবে তাই গতিশক্তিও কমে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? ইজি একদম। কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর নয়তো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপে তোমরা অবশ্যই জানাবে। এই চ্যাপ্টারটি কিন্তু খুব ইন্টারেস্টিং আর খুব ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে একটি বস্তু এফ বলের প্রভাবে ভি বেগে গতিশীল হলে বস্তুটির ক্ষমতা কত? একটি বস্তু এফ বলের প্রভাবে ভি বেগে গতিশীল, মানে একটা বস্তু দেওয়া আছে এ ভি বেগে গতিশীল আর এর মধ্যে এফ বল প্রয়োগ করা হলো, তাহলে এর ক্ষমতা কত হবে? অপশন আছে এফ ভি, এফ ভি ইনভার্স, এফ ভি টু দি পাওয়ার -2 নাকি এফ ভি স্কোয়ার। এটাও খুব ইজি কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে। এটা হলো ক্ষমতার সূত্র, পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু ভেলোসিটি। আমরা ক্ষমতার আর একটা সূত্র জানলাম, সেটা হলো পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক আপন টাইম অথবা কৃতকার্য বাই সময়। আরেকটি সূত্র সেটা হলো পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু ভেলোসিটি। আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে একটি বলকে ওপরের দিকে ছোড়া হলো এর ঊর্ধ্বগতির ক্ষেত্রে
একটি বলকে যখন উপরের দিকে আমরা ছুড়লাম তখন এর ঊর্ধ্বগতির ক্ষেত্রে স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পাবে, ত্বরণ বৃদ্ধি পাবে, নাকি কোনোটিই নয়? দেখো একদম সেম প্রশ্ন, এটা আমরা করেছি। ঠিক আছে, এখানে শুধু ভাষা চেঞ্জ করে দেওয়া আছে। উপরের দিকে যদি আমরা একটা বলকে ছুড়ে দিই তাহলে সে যতক্ষণ পর্যন্ত উপরে উঠতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পাবে, ত্বরণ বৃদ্ধি পাবে, নাকি কোনোটি নয়? আমরা দেখলাম যে যখন কোনো বস্তুর স্বাভাবিক অবস্থার বিকৃতি ঘটানো হয় তখন তার মধ্যে কি স্থিতিশক্তি বৃদ্ধি পায়। আর এই ধরো একটা বলকে আমরা উপরের দিকে ছুড়ে দিলাম, এ যতদূর পর্যন্ত হাইট যেতে পাবে ম্যাক্সিমাম হাইট, সেই ম্যাক্সিমাম হাইটে গিয়ে কিন্তু বলটি থেমে যাবে। অতএব আমরা সেখান থেকে বলতে পারি যেহেতু বলটি থেমে যাবে ম্যাক্সিমাম হাইটে গিয়ে, সেক্ষেত্রে তার গতিশক্তি কিন্তু কখনোই বৃদ্ধি পাবে না। এখানে তার গতিশক্তি শূন্য হবে, স্থিতিশক্তি সব থেকে বেশি হবে। ঠিক আছে, চলো নেক্সট। 12 নম্বর প্রশ্ন বলেছে কোনো ভারোত্তোলক 300 কেজি ভারকে 3 সেকেন্ডে 2 মিটার উচ্চতায় তুলতে তার ক্ষমতা কত হবে? দেখো এটা হলো ক্ষমতার একটি অঙ্ক। এই সমস্ত অঙ্ক করতে হলে সবার প্রথমে কি কি দেওয়া আছে সেটা তোমরা লিখে নাও। দেখো মাস দেওয়া আছে 300 কেজি, লিখে নিলে খাতায় ছোট্ট করে। এবারে টাইম ইকুয়ালস টু দেওয়া আছে 3 সেকেন্ড, আর ডিস্টেন্স বা হাইট দেওয়া আছে কত, সমান সমান 2 মিটার। এখানে আমরা ক্ষমতার আরেকটা সূত্র জানবো, সেটা হলো স্থিতিশক্তির হিসেবে। যখন কোনো বস্তুকে আমরা নিচ থেকে উপরের দিকে তুলবো তখন তার স্বাভাবিক অবস্থায় বিকৃতি ঘটছে, মানে তার মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত হচ্ছে। এবার আমরা জানি ক্ষমতা বা পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক আপন টাইম, তাই তো? এবারে এই যে ওয়ার্ক, এই ওয়ার্কটা এখানে আমাদের স্থিতিশক্তিকে ধরতে হবে। আর স্থিতিশক্তির একটা সূত্র আমি তোমাদের বলে দিই, সেটা হলো mgh। ঠিক আছে, যেখানে এম হলো মাস, জি হলো অভিকর্ষজীয় ত্বরণ, আর এইচ হলো ম্যাক্সিমাম হাইট, মানে কতদূর পর্যন্ত মানে উঠতে পারে সেই বস্তুটি। ঠিক আছে, এবারে যদি এই mgh এর জায়গায় তোমরা মান বসাও, দেখো পি ইকুয়ালস টু এম এর জায়গায় মান বসাও 300 কেজি, এম জির জায়গায় বসাও 9.8, এটা অভিকর্ষজীয় ত্বরণের মান, আর এইচ এর মান দেওয়া আছে আমাদের 2, আর সময় দেওয়া আছে 3 সেকেন্ড। এবারে কাটাকাটি করো, এখানে আসবে 100। এবারে আমি উপরে করে দিচ্ছি, 9.8কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসছে 980। ঠিক আছে, × 2, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের রাইট আনসার এসে যাবে অপশন নাম্বার ডি, 1960 ওয়াট। ঠিক আছে, তাহলে দেখো খুব সুন্দরভাবে বোঝো যে ভারোত্তোলক কী করবে, নিচ থেকে একটা ভারকে উপরের দিকে তুলবে, উপরের দিকে তুলবে মানে বস্তুর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে। তখন আমরা এই যে কার্য যে লিখছি সেই কার্যের মধ্যে আমরা স্থিতিশক্তিটাকে কনসিডার করব। ঠিক আছে, শক্তি এই যে mgh আপন সময়, কারণ আমরা পড়েছি যে নির্দিষ্ট সময়ে যতটা কার্য সম্পন্ন করতে পারে সেটাই হলো ওই ব্যক্তির ক্ষমতা। বুঝতে পারলে? চলো 13 নম্বর প্রশ্ন। দেখো বলেছে এম ভরের কোনো স্থির কণার ওপর পি বল টি সময়ের জন্য প্রযুক্ত হলে ওই সময়ে, ঠিক আছে এটা ওই হবে, ওই সময়ের পর কণার গতিশক্তি কী হবে? এখানে আমাদের কি কি দেওয়া আছে? এম ভর দেওয়া আছে, মাস দেওয়া আছে, বল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর আমাদের চেয়েছে কি গতি শক্তি। ঠিক আছে, এখানে অপশন দেখো কী কী দেওয়া আছে, p²t²/m, p²t²/2m, p²t²/3m, নাকি pt/2m। তোমাদের জন্য আমি ক্লাস রেকর্ড করছি। দেখো এখন রাত 11:30 মতন বাজে প্রায়, আর বৃষ্টি শুরু হয়ে গেল, হয়তো একটু বৃষ্টির শব্দ আসতে পারে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই ম্যানেজ করে নেবে। চলো আমরা ক্লাসটা কমপ্লিট করি। একটু বৃষ্টির শব্দ কোনো ব্যাপার না তো? একদম ঠিক। চলো ক্লাসটা করি নাকি? দেখো কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে দেখো, এম ভরের কোনো স্থির কণার ওপর পি বল আমরা প্রয়োগ করলাম টি সময় ধরে। ঠিক আছে, আর তাহলে ওই সময়ের পর কণার গতিশক্তি কী হবে? দেখো একটা এম ভরের বস্তু দেওয়া আছে, এর মধ্যে আমরা পি বল প্রয়োগ করলাম। দেখো এখানে এফ বল নয় কিন্তু পি বল, আর টি সময় ধরে, তারপর কিছুক্ষণ পরে, ঠিক আছে, এই বস্তুটির গতিশক্তি কত হবে, মানে কাইনেটিক এনার্জি কত হবে সেটা আমাদের বের করতে হবে। বুঝতে পারলে? খুব ইজি কোশ্চেন, আমরা করে নেব। দেখো সবার প্রথমেই আমি তোমাদের বলবো যে আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এটা তোমরা তুলে নেবে, কারণ আমি এটা মুছে দেবো, নাহলে আমাদের অঙ্ক করার জন্য জায়গা থাকবে না। দেখো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার আমরা জানি। এবারে ইকুয়ালস টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ইন্টু এম, একটা এম আমরা গুণ করে দিলাম নিজে ইচ্ছে করে। এবারে আমরা এখানে এনার্জি গুণ এম লিখলাম, লিখতে পারবো? তাহলে এই এম কেটে যাবে, মানে এই এম আর এই এম কেটে যাবে, তাহলে একই থাকলো তো? ঠিক আছে, এবারে দেখো কে আমরা কি লিখতে পারি, হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার। ঠিক আছে, এবারে আমরা মোমেন্টাম বা ভরবেগ যেটা জানি পি ইকুয়ালস টু এম ভি। এটা আমরা সকলেই জানি যে ভরবেগ হলো মাস আর বেগের গুণফলকে আমরা ভরবেগ বলে থাকি। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, এম স্কোয়ার ভি স্কোয়ার লিখতে পারি। দেখো হাফ, আমরা ভরবেগকে দেখো আমাদের এখানে পি তো দেওয়াই আছে আমাদের বল,
আমরা পি দিয়ে করব না, ভরবেগটাকে আমরা অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করব। কি দিয়ে রিপ্রেজেন্ট করবো বলো তো? ধরে নাও এক্স দিয়ে করছি, ঠিক আছে? এক্স হলো আমাদের ভরবেগ, তাহলে দেখো এখানে কি হবে, এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের ই ইন্টু এম ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার। আমরা কেটে দেবো এখন, দেখো এটা আমি মুছে দিচ্ছি কারণ জায়গা নেই আমার এখানে, উপরেরটুকু আমি মুছে দিলাম। লিখবো এখানে ই এম ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার, ঠিক আছে? চলো দেখি। কি লিখেছিলাম যে ই এম ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার। এক্সটা কি হলো, ভরবেগ। এবারে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার বা ভরবেগের বর্গ সমান সমান 2m লিখতে পারি, ঠিক আছে? তোমরা এই সূত্রটা পড়েছো কি হিসেবে, আমি এখানেও লিখে দিচ্ছি, সেটা হলো পি স্কোয়ার ইকুয়ালস টু 2m, ঠিক আছে? অথবা পি ইকুয়ালস টু √2m, এই সূত্র দিয়ে পড়েছো। কিন্তু আমরা এখানে যেহেতু আমাদের বল দেওয়া আছে পি, তাই আমরা ভরবেগকে এক্স হিসেবে ধরলাম, পি হিসেবে না, ঠিক আছে? এবারে এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটি করতে হবে। কিভাবে দেখো, আমি এবারে আমাদের অঙ্কটা করাবো তোমাদের। আমরা এতক্ষণ বুঝলাম যে এই সূত্রটা কিভাবে আসলো, ঠিক আছে? নাহলে তোমরা অনেকেই হয়তো কমেন্ট বক্সে লিখতে যে এই সূত্রটা কিভাবে আসলো। আমি দেখো সূত্রটাও ডেরিভেশন তোমাদের করিয়ে দেখিয়ে দিলাম। এবারে আমরা যেটা দেখবো সেটা হলো অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো কাইনেটিক এনার্জি আমরা কি পেলাম, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এক্স স্কোয়ার আপন 2m, ঠিক আছে? এবারে এই যে এক্স আমরা লিখলাম এমভি, মাস ইন্টু ভরবেগ, আমরা এটাকে ফোর্স বা বলের আকারে কিভাবে লিখতে পারি, এক্স ইকুয়ালস টু পি, মানে আমাদের যেটা ফোর্স দেওয়া আছে ইন্টু টি, ঠিক আছে? তাহলে ভরবেগ ইকুয়ালস টু বল ইন্টু সময়কেও আমরা লিখতে পারি, ঠিক আছে? এবারে দেখো এক্সের জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এক্সের জায়গায় তুমি বসিয়ে দাও বল ইন্টু টাইম তার হোল স্কোয়ার আপন 2m। তারপর যদি এটাকে সুন্দরভাবে লেখো তাহলে আসবে পি স্কোয়ার টি স্কোয়ার আপন 2m। দেখো আমাদের এটা অপশন নাম্বার বিতে রয়েছে, পি স্কোয়ার টি স্কোয়ার আপন 2m, এটা হবে আমাদের গতিশক্তি টি সময় পরে ওই বস্তুর মধ্যে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে কার্য একটি। কার্য কি রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, টেন্সর রাশি, নাকি কোনোটিই নয়? আমরা ক্লাস 9-10 সিলেবাস অনুযায়ী আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশি এই দুই রাশি পড়েছি। এই দুই রাশির মধ্যেই আমাদের আনসার দিতে হবে। কার্য একটি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? আমি তোমাদের একটা অপশন কেটেই দিলাম, বলো। রাইট আনসার হয়ে যাবে স্কেলার রাশি, ঠিক আছে? কার্য এক ধরনের স্কেলার রাশি, কার্যের নির্দিষ্ট মান রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো অভিমুখ নেই যে এই অভিমুখে আমাদের কাজ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কার্য পরিমাপ করতে হয়, ঠিক আছে? শুধু কার্যের পরিমাণ রয়েছে। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছি শক্তির মাত্রীয় সংকেত। আমি আগেই বললাম যে এই চ্যাপ্টার থেকে তোমাদের শক্তির একক, শক্তির মাত্রীয় সংকেত, তারপর ক্ষমতার একক, ক্ষমতার মাত্রীয় সংকেত, এই সমস্ত কিছু তোমাদের জানতে হবে ভালো করে। দেখো এখানে শক্তির মাত্রীয় সংকেত আমাদের জিজ্ঞেস করেছে। অপশন এতে দেওয়া আছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -1, ml টি টু দি পাওয়ার -2, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3, নাকি ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হলো শক্তির মাত্রীয় সংকেত, ঠিক আছে? এটা তোমাদের মনেও রাখতে হবে, কারণ আমরা অন্য কোনো রাশির যদি আমাদের মাত্রীয় সংকেত বের করতে হয় তাহলে আমাদের শক্তি আর বল, ঠিক আছে? শক্তি আর বল এই দুই রাশির মাত্রীয় সংকেত কিন্তু আমাদের জানা খুব দরকার। তাহলে বলের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ml টি টু দি পাওয়ার -2, যেটা এখানে বি নাম্বার অপশনে দেওয়া আছে, এটা হলো বল। আর ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, যদি এখানে একটা স্কোয়ার দিয়ে দাও সেটা হয়ে যাবে শক্তির মাত্রীয় সংকেত, ঠিক আছে? দেখো আমরা এখানে কিন্তু বল থেকে শক্তির মাত্রীয় সংকেত বের করতে পারি। শক্তি কি, শক্তি হলো কৃতকার্য, তাই পড়েছি আমরা যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট এস, মানে বল গুণ সরণ। এবারে বলের মাত্রীয় সংকেত কি, ml টি টু দি পাওয়ার -2, আর সরণের মাত্রীয় সংকেত কি হবে, এল হবে। তাহলে এখানে দেখো বেরিয়ে যাচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে আমাদের বলের আর শক্তির এই দুটো কিন্তু আমাদের জানা জরুরি বাকি রাশিগুলির মাত্রীয় সংকেত বের করার জন্য। নেক্সট কোশ্চেন 16 নম্বর প্রশ্ন বলছে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় কার্য হবে, কার্য হবে না, কার্য হতেও পারে নাও হতে পারে, নাকি কোনোটিই নয়? এই যে সূর্য সেন্টারে রয়েছে, তার চারপাশে কক্ষপথে পৃথিবী ঘুরছে, ঠিক আছে? পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে তখন পৃথিবী কি কার্য করে নাকি করে না, নাকি আবার অনেক সময় করে অনেক সময় করে না, নাকি কোনোটিই নয়? এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, কার্য হবে না। দেখো আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম, চ্যাপ্টার শুরুর আগেই বলে দিয়েছিলাম ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, তাই তো? এবারে ডট প্রোডাক্ট তুলে দিয়ে আমরা লিখেছিলাম এফ এস কস থিটা। এই যে কস থিটা যে আছে, এখানে থিটা যে আছে, এই থিটাটি হলো এফ আর এস, মানে যেদিকে বল প্রয়োগ হচ্ছে আর যেদিকে সরণ হচ্ছে এই দুইয়ের মাঝখানের কোণ। এবারে দেখো পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য তখন পৃথিবীকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটাকে আমরা অভিকেন্দ্র বল বলবো। আর পৃথিবীর সরণ হচ্ছে এইদিকে কক্ষপথ বরাবর,
এবারে দেখো এই যে অভিকেন্দ্র বল আর এই যে সরণ, এই দুইয়ের মাঝখানের অ্যাঙ্গেলটা কত আছে কোনটা, সেটা হলো 90 ডিগ্রি। এবারে তোমরা এখানে লেখো এফ এস কস 90 ডিগ্রি। এবারে আমরা জানি যে কস 90 ডিগ্রির মান কত হয়, 0, আর 0-র সাথে যে কোনো কিছু গুণ করলেই সেটা হয়ে যাবে সম্পূর্ণ 0। তাহলে এখানে দেখো আমাদের কোনো রকম কার্য কিন্তু হচ্ছে না। তাই বলেছে যে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় কোনো রূপ কার্য হয় না। বুঝতে পারলে রাইট আনসার হয়ে যাবে আমাদের বি। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন, বলেছে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান। অভিকর্ষীয় স্থিতিশক্তির মান ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, উভয়ই হতে পারে, নাকি কোনোটিই নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, উভয়ই হতে পারে। অভিকর্ষীয় স্থিতিশক্তি যে রয়েছে এই স্থিতিশক্তির মান ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে। এর সাথে সাথে তোমরা মাথায় রাখবে গতিশক্তি যে রয়েছে, ঠিক আছে, গতিশক্তি, এই গতিশক্তির মান কিন্তু কখনোই ঋণাত্মক হবে না, নেগেটিভ কখনোই হবে না, এটা সবসময়ই ধনাত্মক হয়। ঠিক আছে, গতিশক্তি সবসময় ধনাত্মক প্রকৃতির হয়, ঋণাত্মক কিন্তু কখনো হবে না। আর স্থিতিশক্তি ঋণাত্মকও হতে পারে ধনাত্মকও হতে পারে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, বলেছে একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি পূর্বের। দেখো এখানে এটাও কিন্তু একটা অঙ্ক, কিন্তু আমাদের দেখে মনে হবে যে এটা মনে রাখার মতো প্রশ্ন, কিন্তু একেবারেই নয়, এটাও কিন্তু আমাদের অঙ্ক করেই করতে হবে। বলেছে বস্তুর ভর মানে মাস আর হলো বেগ মানে ভেলোসিটি উভয়ই আমরা দ্বিগুণ করে দিলাম। দেখো প্রথমে ছিল এম, তারপর ছিল ভি, আর সেটা পরে গিয়ে হয়ে গেল 2m, আর তারপর হয়ে গেল 2v। ঠিক আছে, এবার বলছে উভয় দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি পূর্বের কত হবে। তাহলে পূর্বে এই যে এই কন্ডিশনে আমাদের গতিশক্তি কত, আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমাদের ইনিশিয়াল এনার্জি। ঠিক আছে, ইনিশিয়াল গতিশক্তি অথবা কাইনেটিক এনার্জি। এবারে যখন আমরা ভর এবং বেগ উভয়ই দ্বিগুণ করে দিলাম তখন আমাদের ফাইনাল কত হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি, সেটা হলো হাফ এম এর জায়গায় আমাদের 2m বসাতে হবে, আর ভি স্কোয়ার জায়গায় আমাদের 2v তার হোল স্কোয়ার বসাতে হবে। এবারে দেখো হাফ লেখো ইন্টু 2m, ঠিক আছে, ইন্টু 4v স্কোয়ার। এবারে যেহেতু আমাদের পূর্বের সাপেক্ষে বলেছে তাই পূর্বেরটা এখানে তোমরা বের করে নাও। পূর্বে কত ছিল, হাফ এম ভি স্কোয়ার, এবারে বাকি এখানে কত থাকলো 4 দুগুণে 8, তাহলে দেখো আমাদের এটা হয়ে যাচ্ছে 8 ই ইনিশিয়াল। তাহলে আমাদের ই ফাইনাল যে হলো বা আমাদের গতিশক্তি ফাইনাল যেটা অন্তিম গতিশক্তি, সেটা পূর্বের গতিশক্তির কত গুণ হচ্ছে, 8 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি। তোমরা বুঝতে পারলে কিভাবে করলাম। দেখো প্রথমে আমাদের মাস এবং বেগ দেওয়া ছিল, আমরা প্রথমের মাস এবং বেগ থেকে আমরা একটা গতিশক্তি বের করে নিলাম, কারণ আমাদের পূর্বের সাপেক্ষেই অন্তিম গতিশক্তি বের করতে হবে। এবারে পরে যে আমাদের শর্ত দেওয়া ছিল সেখানে বলা ছিল যে ভর এবং বেগ উভয় দ্বিগুণ করতে হবে। এবারে যখন দ্বিগুণ করলাম দেখো আমাদের গতিশক্তি পূর্বের গতিশক্তি 8 গুণ হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন, বলেছে একটি বস্তুর গতি দ্বিগুণ হলে তার গতিশক্তি পূর্বের কত হবে। একটি বস্তু দেওয়া আছে, এই বস্তুর গতি যদি আমরা দ্বিগুণ করি তাহলে তার গতিশক্তি পূর্বের কত হবে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। আমি এখানে শুধু এটাই বলে দিব যে মাস যে রয়েছে মাসটা হলো কনস্ট্যান্ট অথবা ধ্রুবক। ঠিক আছে, আমরা যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু ই বা কাইনেটিক এনার্জি এই সূত্রটা দেবো, এখানে কিন্তু মাস হলো গিয়ে কনস্ট্যান্ট, যেহেতু এখানে নির্দিষ্ট একটি বস্তুর কথা বলা আছে। ঠিক আছে, এবারে তোমরা গতি দ্বিগুণ করে গতিশক্তি পূর্বের কত গুণ হবে সেটা তোমরা অবশ্যই বের করতে পারবে আশা করছি। ঠিক আছে, তোমরা কমেন্টে অবশ্যই এটা আনসার জানাবে, আর যদি না পারো তাও জানাবে, তাহলে পরের নেক্সট ক্লাসে আমি এই কোশ্চেনটি তোমাদের সলিউশন দিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন, আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখো। দেখো এখানে বলেছে এম ভর বিশিষ্ট কোনো বস্তুর গতিশক্তি ই ও ভরবেগ পি হলে নিচের কোন সম্পর্কটি ঠিক। অপশন আছে পি ইকুয়ালস রুট 2me, পি ইকুয়ালস রুট 3me, পি ইকুয়ালস রুট 4me, পি ইকুয়ালস রুট 5me। এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমি তোমাদের ডেরিভেশন করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আসে। এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, পি ইকুয়ালস রুট 2me। 13 নম্বর প্রশ্নে হয়তো আমরা এটা করেছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13, সেখানে আমি ডেরিভেশন করে দেখিয়ে দিয়েছি যে ভরবেগ মোমেন্টাম পি ইকুয়ালস টু রুট ওভার 2me কীভাবে আসে, যেখানে ই হলো গিয়ে গতিশক্তি অথবা কাইনেটিক এনার্জি আর এম হলো ভর। ঠিক আছে, দেখো আমরা 20টি প্রশ্ন করে নিয়েছি, খুব ইজি কোশ্চেন ছিল, আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। এই 20টি প্রশ্নের মধ্যে তোমাদের কাদের সবগুলো ঠিক হয়েছে তোমরা অবশ্যই এখনই কমেন্টে জানাও, আর যাদের যাদের কিছু কিছু ভুল হচ্ছে তোমরা অবশ্যই সেগুলোকে মার্ক করে রাখো, ক্লাস শেষে সেই টপিকগুলো কিন্তু অবশ্যই তোমরা রিভাইজ করবে। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু অনেক দিন ধরে এই চ্যানেলে তোমরা ক্লাস দেখছো অথবা আজকেই তোমরা নতুন এসেছো এই আমাদের কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলে এবং ক্লাস করছো, তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। ঠিক আছে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সময় মতো পেয়ে যাও। চলো 21 নম্বর প্রশ্ন দেখবো, বলেছে যখন একটি ঘড়ির স্প্রিং সংকুচিত হয় তখন এটি যে শক্তি সঞ্চয় করে। অপশন হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি,
স্থিতিস্থাপক স্থিতিশক্তি, গতিশক্তি নাকি কোনোটিই নয়? দেখলে অপশনগুলো, আনসার করেছ? ঠিক আছে, আমি আনসার বলে দিচ্ছি। এখানে বলেছে যে স্প্রিং সংকুচিত হয়। সাধারণত প্রাকৃতিক অবস্থাতে কি স্প্রিং সংকুচিত অবস্থায় থাকে? না, আমরা প্রকৃতির বিরুদ্ধে কাজ করছি, অথবা স্প্রিংয়ের স্বাভাবিক যে অবস্থা রয়েছে তার বিকৃতি ঘটাচ্ছি। তার জন্য স্প্রিংয়ের মধ্যে কোন শক্তি সঞ্চিত হবে? স্থিতিশক্তি, গতিশক্তি নয় তো? ঠিক আছে, গতিশক্তি কেটে দাও, কোনোটি নয়ও কেটে দাও। তাহলে আমাদের এ আর বির মধ্যে আনসার করতে হবে। এবারে দেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে ওপরে তুললে, ঠিক আছে, একটি বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমরা উপরে তুলে নিয়ে যাই, তাহলে তার অবস্থার পরিবর্তনের জন্য বস্তুটিতে যে স্থিতিশক্তি সঞ্চিত হবে। ওই যে আমি বললাম, একটি কলমকে যদি নিচ থেকে উপরে তুলে নিয়ে যাও, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে আমরা তুলে নিয়ে গেলাম, আর তার জন্য সেই পেনের মধ্যে যে শক্তি সঞ্চিত হবে সেটাকে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে থাকি। এবারে যেহেতু আমরা স্প্রিংকে সংকুচিত করলাম, এটা কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে নয়, তাহলে আমাদের অপশন নাম্বার এও হচ্ছে না। আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে যখন একটি ঘড়ির স্প্রিং সংকুচিত হয়, তখন এটি যে শক্তি সঞ্চয় করে সেটি হলো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ঠিক আছে, স্টাম্পাক দিয়ে রাখলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 22 নম্বর প্রশ্ন বলছে অভিকেন্দ্র বল একটি। দেখো এখানে যতগুলো প্রশ্ন নিয়ে আসা হয়েছে সব প্রশ্নগুলোই খুব ইম্পর্টেন্ট, বাছাই করে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে আমি কিছু কোশ্চেন তোমাদের স্টাম্পাক দিয়ে দিচ্ছি যেগুলো সত্যিই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 22 নম্বর প্রশ্নে বলেছে অভিকেন্দ্র বল একটি। অপশন আছে সংরক্ষী বল, অসংরক্ষী বল, কার্যহীন বল নাকি কোনোটিই নয়। অভিকেন্দ্র বল আমরা সেই পৃথিবী আর সূর্য দিয়ে আবার এক্সাম্পল দিতে পারি। মাঝখানে সূর্য পৃথিবী কক্ষপথে ঘুরছে, এখানে অভিকর্ষ বল আর সরণ হচ্ছে এদিকে। দেখো এরকম ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কার্য হয় না, তাই আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কার্যহীন বল। অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল। ঠিক আছে, নেক্সট 23 নম্বর প্রশ্ন বলছে একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান। এক্ষেত্রে বস্তু দুটির ভরবেগ সমান হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, হালকা বস্তুর ভরবেগ বেশি হবে নাকি কোনোটিই নয়। বলেছে একটি হালকা বস্তু দেওয়া আছে আর একটি ভারী বস্তু দেওয়া আছে। হালকা বস্তুকে আমরা ছোট হাতের এম দিয়ে ধরলাম, আর ভারী বস্তুকে আমরা বড় হাতের এম দিয়ে ধরলাম। ঠিক আছে, স্মল এম আর ক্যাপিটাল এম। এবারে বলেছে আমাদের গতিশক্তি সমান আর বের করতে হবে ভরবেগ। এবারে ভরবেগের এমন একটা সূত্র লেখো যেখানে গতিশক্তি আসে। আমরা মাত্রই বললাম পি ইকুয়ালস টু √2m/e। দেখো এখানে এটা ভরবেগ আর এটা হলো গতিশক্তি। ভরবেগের সূত্রে গতিশক্তি, এটা আমাদের লিখতে হবে। এবারে লেখার পরে বলেছে যে হালকা বস্তু আর ভারী বস্তু, এখানে দেখো গতিশক্তি সেম দেওয়া আছে, তাই গতিশক্তি কেটে দাও, দুই ক্ষেত্রেই গতিশক্তি সেম হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি মোমেন্টাম ভ্যারাইজেস √/m। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, মানে যার মাস বেশি হবে তার ভরবেগ বেশি হবে, যার মাস কম হবে অথবা ভর কম হবে তার ভরবেগ কম হবে। তাহলে এবারে দেখো এখানে বলেছে যে বস্তু দুটির ভরবেগ সমান হবে, একেবারেই না, কারো বেশি হবে কারো কম হবে, কারণ দুজনেরই ভর কিন্তু আলাদা। এবারে বলেছে ভারী বস্তুর ভরবেগ বেশি। আমরা এখানে দেখলাম যে ভরবেগ ভ্যারাইজেস বা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √/মাস। যার মাস বেশি হবে তার ভরবেগ বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। কীভাবে করলাম বুঝতে পারলে তোমরা? একদম ঠিক। চলো নেক্সট, যদি তোমরা বুঝতে না পারো আমি তোমাদের সহজ উপায়ে বুঝিয়ে দিই, এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে না। দেখো এখানে আমাদের গতিশক্তি বলেছে সেম, তাহলে পি ইকুয়ালস টু √2m/e। আমাদের ই সেম, তাহলে ইর মান আমি হালকা বস্তুর ক্ষেত্রেও যা বসাবো ভারী বস্তুর ক্ষেত্রেও তাই বসাবো। এবারে দেখো আমাদের এই এমটা হলো ফ্যাক্টর, এখানে যার মাস বেশি তার ক্ষেত্রে এই পিটা বেশি হয়ে যাবে, ভারী বস্তুর ক্ষেত্রে পি বেশি হয়ে যাবে, আর এখানে যদি হালকা বস্তুর মাস আমরা বসিয়ে দিই তাহলে পি কমে যাবে। সেই হিসেবেই আমি এখানে বলেছি যে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। ঠিক আছে, নেক্সট 24 নম্বর প্রশ্ন বলছে একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1। একই ভরবেগ মানে দুজনেরই মোমেন্টাম একই হলে এদের ভরের অনুপাত কত হবে? ভরের অনুপাত বলেছে। ঠিক আছে, এখানেও আমরা সেম এমন একটা সূত্র দেব যেখানে ভরবেগ, গতিশক্তি এবং ভর সবগুলি থাকবে। আমরা একটা সূত্রই জানি, সেটা হলো পি ইকুয়ালস টু √2m/e। ঠিক আছে, অথবা আমরা এটাকেও লিখতে পারি এভাবে যে ই ইকুয়ালস টু p²/2m। এবারে দেখো বলেছে ভরবেগ সমান, মানে এই যে p², এটা দুই ক্ষেত্রেই সমান হবে, মানে প্রথম বস্তুর ক্ষেত্রে যা হবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও ভরবেগ তাই হবে। কিন্তু আমাদের পার্থক্য দেওয়া আছে কিসের? অনুপাতের। কিসের অনুপাত? সেটা হলো গতিশক্তির অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যেটা যদি এটা আমাদের কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা সমান সমানের বদলে এখানে ভ্যারাইজের চিহ্ন দিব, আর এখানে এই যে আমাদের ধ্রুবকটি দেওয়া আছে, ঠিক আছে, এই ধ্রুবকটি আমরা তুলে দেব। ঠিক আছে,
তাহলে দেখো কীরকম দেখতে হয়, ই ভ্যারাইজেস 1/m এরকম দেখতে হবে। ঠিক আছে, যদি আমরা যেটা আমাদের দুই ক্ষেত্রেই সমান দেওয়া আছে সেটাকে বাদ দিয়ে দিই, আর যদি একটা ধ্রুবক দেওয়া থাকে সেই ধ্রুবককে যদি বাদ দিয়ে দিই, মাঝখানে এই ভ্যারাইজেস চিহ্নটি আসবে, আর আমরা এটাকে বলতে পারি যে গতিশক্তি ইনভার্সলি প্রপোর্শনাল টু এম, মানে গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক। এবারে দেখো আমাদের গতিশক্তির অনুপাত দেওয়া আছে 4:1, মানে E1/E2 ইকুয়ালস টু M2/M1। যেহেতু এখানে উল্টো, তাই আমরা এখানে M1/M2 না লিখে M2/M1 লিখে দিলাম। এখানে দেখো ব্যস্তানুপাতিক, আর ব্যস্তানুপাতিকে কিন্তু আমরা এভাবেই লিখি। এতটুকু সিম্পল ম্যাথ কিন্তু তোমাদের সকলেরই জানা উচিত এই ভৌত বিজ্ঞানের এই সমস্ত কোশ্চেন করতে হলে। ঠিক আছে, দেখো এবারে কি হবে, আমাদের গতিশক্তির অনুপাত দেওয়া আছে 4:1, 4/1 আমরা লিখে দিলাম। এবারে M2/M1, তাহলে এবারে M1/M2 যদি লিখতে চাই, তাহলে M1/M2 যদি লিখি, তাহলে আমাদের হয়ে যাবে এটা 1/4। ঠিক আছে, আমরা এটাকে উল্টে দিলাম, এটাকে যখন উল্টে দেবো তখন এটাকেও আমাদের উল্টে দিতে হবে। তাহলে M1/M2 ইকুয়ালস টু 1:4। তাহলে ভরের অনুপাত কত হচ্ছে? 1:4। রাইট আনসার আমাদের অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন বলছে, 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি হলো। 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি। অপশন দেওয়া আছে কার্য, ঘনত্ব, আয়তন নাকি দ্রুতি। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, কার্য। ঠিক আছে, কিভাবে দেখো, কার্য বা আমরা ওয়ার্ক ডান যেটা পড়লাম বা শক্তি যেটা পড়লাম, কার্য মানেই শক্তি। ঠিক আছে, কার্য করার ক্ষমতাকেই আমরা শক্তি বলে থাকি। এবারে ওয়ার্ক ডান আমরা পড়েছি F.S, এর মাত্রিয় সংকেত যদি আমরা লিখি তাহলে আমাদের মাত্রিয় সংকেত হয়ে যাবে mL² T⁻²। এখানে দেখো মাস আসছে ঠিক, লেন্থ আসছে ঠিক, আর হলো টাইমও আসছে। এই তিনটি কিন্তু মৌলিক একক। ঠিক আছে, মাস, লেন্থ আর হলো টাইম, এই তিনটি হলো মৌলিক একক। আর দেখো এই তিনটি মৌলিক একক দ্বারাই একটি স্কেলার রাশি হলো কার্য। ঠিক আছে, তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি হলো কার্য। বুঝতে পারলে সকলেই? কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর নয়তো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু অবশ্যই জানাবে। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন বলছে, একটি দম দেওয়া খেলনায় শক্তির যে রূপান্তর ঘটে। দম দেওয়া খেলনা, চাবি দিয়ে ঘুরিয়ে যে সমস্ত খেলনাগুলো, সেই সমস্ত খেলনায় কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়। অপশন আছে স্থিতিশক্তি থেকে গতিশক্তি, স্থিতিশক্তি থেকে রাসায়নিক শক্তি, স্থিতিশক্তি থেকে আলোক শক্তি, গতিশক্তি থেকে তাপশক্তি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, স্থিতিশক্তি থেকে গতিশক্তি। দেখো সেখানে রাসায়নিক কোনো ব্যাপার নেই, ঠিক আছে, দম দেওয়া খেলনায়। আর গতিশক্তি থেকে আলোক শক্তি, সেখানে আলো উৎপন্ন হয় না আর তাপও উৎপন্ন হয় না, তাই এই সবগুলোই আমাদের ভুল। রাইট আনসার হয়ে যাবে স্থিতিশক্তি থেকে গতিশক্তি। ঠিক আছে, চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে, 100 কেজি ভরের একটি বস্তুকে উল্লম্বভাবে 5 মিটার/সেকেন্ড বেগে উপরে তুললে কত ক্ষমতা প্রয়োজন হবে। দেখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, স্টামাক দিয়ে রাখবে। ক্ষমতার থেকে তোমাদের বিগত বছরের প্রশ্ন এসেছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। বলেছে 100 কেজি ভর, মাস দেওয়া আছে কত? 100 কেজি। ঠিক আছে, এবারে বলেছে উল্লম্বভাবে 5 মিটার/সেকেন্ড বেগে, তাহলে ভি দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড। ঠিক আছে, 5 মিটার/সেকেন্ড। এবারে ক্ষমতা কত হবে? ক্ষমতা মানে পাওয়ার। এবারে পাওয়ার আমরা জানি কত হয়, এফ ইন্টু ভি, মানে ফোর্স ইন্টু ভেলোসিটি বা বল ইন্টু গতিবেগ, এটাই হলো গিয়ে পাওয়ার। এটা আমরা সূত্র জানি, সকলেই জানি, পড়লাম আমরা কিছুক্ষণ আগেই। ঠিক আছে, এবারে আমাদের এখানে মাস দেওয়া আছে, ফোর্স কিন্তু দেওয়া নেই। বলেছে যে উপরে তুলতে হবে। ঠিক আছে, ওপরে তুলতে মানে অভিকর্ষের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। যখনই অভিকর্ষ আসবে তখন আমরা কিভাবে ফোর্স বের করবো। দেখো আমরা জানি ফোর্স ইকুয়ালস টু এম এ, এটা আমরা সকলেই জানি। নিউটনের যে সূত্র রয়েছে সেই নিউটনের সূত্র থেকে আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু মা। ঠিক আছে, এফ ইকুয়ালস টু এম এ। এবারে আমাদের মাস এখানে দেওয়া আছে কত? 100। আমাদের এ দেওয়া নেই, এ হলো ত্বরণ। আমরা যেহেতু বস্তুটিকে উপরে তুলছি তাই আমরা ত্বরণ হিসেবে এখানে অভিকর্ষজ ত্বরণকে নেব। ঠিক আছে, এবারে অভিকর্ষজ ত্বরণকে যদি আমরা নিই তাহলে দেখো কি হবে। তাহলে দেখো এখানে এফ ইকুয়ালস টু কী হবে, মাস দেওয়া আছে 100 আর এ দেওয়া আছে আমরা 9.8 ধরবো। ঠিক আছে, 9.8 ইন্টু ভি দেওয়া আছে আমাদের 5। এবারে দেখো গুণ যদি করো তাহলে 9.8 ইন্টু 100 করলে কত হবে, 980 ইন্টু 5। এবারে এটাকে ক্যালকুলেট করো কত হবে, 0 0 আর হলো 49। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 4900 অথবা 4900। দেখো এখানে আমাদের এত বড় কিন্তু একটাতেও অপশানে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে যদি আমরা কিলোতে প্রকাশ করি, কিলোতে প্রকাশ করলে 3 ঘর আগে আমরা দশমিক দিয়ে দিই, তাহলে 3 ঘর আগে দশমিক দিলে এটা হয়ে যাবে
কিলোওয়াট, মানে 4.9 কিলোওয়াট, কারণ দশমিকের পরে দুটো শূন্য আমাদের লিখতে হয় না। তাহলে আমাদের রাইট আনসার কী হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি, 4.9 কিলোওয়াট। বুঝতে পারলে কীভাবে বের করলাম? একদম ইজি কোশ্চেন। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন। বলছে ভি বেগে গতিশীল একটি বস্তুর ভরবেগের মান এবং গতিশক্তির মান সমান, তাহলে ভি এর মান কত হবে? ভি বেগে গতিশীল একটি বস্তু, ঠিক আছে, একটি বস্তু রয়েছে যেটি ভি বেগে গতিশীল, এই বস্তুর ভরবেগের মান মানে মোমেন্টাম এবং গতিশক্তির মান সমান, তাহলে ভি এর মান কত হবে? মানে আমাদের ভরবেগ কি বলেছে? ভরবেগ হলো কি আমাদের এখানে আমাদের দেখো পি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি দেওয়া আছে, ঠিক আছে, ভরবেগ আর গতিশক্তির মান আমাদের সমান দেওয়া আছে, ঠিক আছে। দেখো আমরা ভরবেগ কী লিখতে পারি? আমরা লিখতে পারি এম, মাস, আর হলো বেগ, ঠিক আছে, গতিবেগ। মাস আর গতিবেগ এই দুইয়ের গুণফলকে আমরা ভরবেগ বলি। এখানে লিখে দাও মাস ইন্টু বেগ সমান সমান কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এবারে আমাদের ভি এর মান বের করতে বলেছে, ঠিক আছে, তাহলে এম এম আমাদের কেটে যাচ্ছে, যেহেতু একটি বস্তু দেওয়া আছে আর বস্তুটির মাস কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এবারে একটা ভি দিয়ে একটা ভিকে কেটে দাও, তাহলে আমাদের দেখো ভি বেরিয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বোঝা গেল একদম। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এরপরে আমাদের কিছু পিওয়াইকিউ রয়েছে। দেখো বলেছি স্থিতিশক্তি ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু ড্যাশ ইন্টু নির্দেশ স্থল থেকে উচ্চতা। অপশান আছে অভিকর্ষজ ত্বরণ, গতিবেগ, সরণ নাকি প্রযুক্ত বল। আমি তোমাদের কিছুক্ষণ আগেই করিয়েছি যে স্থিতিশক্তি ইকুয়ালস টু এম জি এইচ, ঠিক আছে, স্থিতিশক্তি বা আমরা ধরো এটাকে এনার্জি হিসেবে লিখলাম ইকুয়ালস টু এম জি এইচ, এটা লিখেছি আমি তোমাদের, মনে পড়ছে তোমাদের? একদম। দেখো এখানে মাস এম, এইচ উচ্চতা দেওয়া আছে, তাহলে জি কে কি বলি আমরা? জি হলো অভিকর্ষজীয় ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। মানে যখন একটি বস্তুকে আমরা নিচ থেকে উপরে তুলে নিয়ে যাব তখন তার মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে সেই স্থিতিশক্তি আমরা কীভাবে পরিমাপ করতে পারি? এই এমজিএইচ সূত্র দিয়ে পরিমাপ করতে পারি। বুঝতে পারলে? চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন। বলছে অশ্ব ক্ষমতা ইকুয়ালস টু 3/4 ইন্টু, ঠিক আছে, অশ্ব ক্ষমতা কিসের 3/4 অংশ? অপশন আছে ওয়াট, জুল, কিলোওয়াট নাকি কিলোজুল। এটা রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, কিলোওয়াট, ঠিক আছে। এক অশ্ব ক্ষমতা ইকুয়ালস টু 3/4 কিলোওয়াট, অথবা আমরা লিখতে পারি যে 1 কিলোওয়াট ইকুয়ালস টু 4/3 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, ঠিক আছে। এই মান আমাদের সকলেরই মনে রাখতে হবে, ঠিক আছে। 1 কিলোওয়াট ইকুয়ালস টু 4/3 এইচপি বা হর্স পাওয়ার, অথবা 1 এইচপি ইকুয়ালস টু 3/4 কিলোওয়াট, ঠিক আছে। তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একটি লাইক করে দিও, ঠিক আছে, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। চলো নেক্সট কোশ্চেন। এখান থেকে আমাদের পিওয়াইকিউ শুরু, আর খুব ইজি ইজি কোশ্চেন, সবগুলোই আমাদের হয়েই গেল প্রায়, তোমরা নিজেরাই এগুলোর আনসার করতে পারবে, ঠিক আছে, মনোযোগ সহকারে দেখবে। দেখো বলেছে একটি বল সোজা উপরে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছয় তখন তার সর্বোচ্চ অবস্থানে যখন পৌঁছবে, আমি সর্বোচ্চ অবস্থানে পৌঁছলে কি হয় সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি কোশ্চেনে। বলেছে একটি বল সোজা উপরের দিকে ছুড়ে দিলে যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছয় তখন তার, অপশান আছে স্থিতিশক্তি শূন্য, গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি শূন্য, গতিশক্তি সর্বাধিক নাকি স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হবে। এটা এসেছে 2021-এ শিফট 1-এর কোশ্চেন, ঠিক আছে। দিয়েছে সকলেই আনসার, রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, স্থিতিশক্তি সর্বাধিক হবে এবং গতিশক্তি শূন্য হবে। আমি বলেছিলাম যে একটি বস্তুকে যদি উপরের দিকে তোমরা ছুঁড়ে দাও তাহলে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করে সে কিন্তু থেমে যাবে, ঠিক আছে, মানে তার নির্দিষ্ট হাইট, মানে সে যতদূর পর্যন্ত উঠতে পারে ততদূর পর্যন্ত উঠে সে থেমে যাবে, মানে তার সর্বোচ্চ স্থানে সে থেমে যাবে, সেখানে গতিশক্তি শূন্য হয়ে যাবে আর স্থিতিশক্তি হবে সর্বাধিক, ঠিক আছে। নেক্সট 32 নম্বর প্রশ্ন। বলেছে একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে, তাহলে পাম্পটির ক্ষমতা কত? যেখানে আমাদের জি বা অভিকর্ষজ ত্বরণের মান 10 ধরতে হবে। এটা এসেছে 2021-এ শিফট 2-তে, ঠিক আছে। দেখো এখানে আমাদের ক্ষমতা চেয়েছে, অপশান আছে 10 ওয়াট, 30 ওয়াট, 5 ওয়াট নাকি 15 ওয়াট। 50 মিনিটে 6 মিটার উচ্চতা এবং 500 লিটার জলের ট্যাঙ্ক। আমাদের এখানে মাস দেওয়া আছে 500, ঠিক আছে, টাইম দেওয়া আছে কত? দেখো এখানে দেওয়া আছে 50 মিনিট, কিন্তু আমরা মিনিটে রাখবো না, আমরা সেটাকে সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 50 × 60 সেকেন্ড, ঠিক আছে। আর এইচ দেওয়া আছে আমাদের 6 মিটার, আর জি দেওয়া আছে সমান সমান 10। দেখো এবারে আমরা যা যা লিখলাম এখানে, এম লিখলাম, জি লিখলাম, এইচ লিখলাম আর টি লিখলাম,
এই সবগুলো মানগুলোকে দেখে তোমাদের কোন সূত্রটা মাথায় আসছে ক্ষমতার, বলো তো? সবার প্রথমে বলো যে ক্ষমতা কি? পাওয়ার ইকুয়ালস টু আমরা জানি যে ওয়ার্ক বা কৃতকার্য বাই টাইম। কৃতকার্যকে আমরা শক্তি লিখতে পারি। এবারে আমরা শক্তি কি কি পড়েছি? স্থিতিশক্তি পড়েছি, যান্ত্রিক শক্তি পড়েছি। এবারে যেহেতু একটি জলের পাম্প নিচ থেকে জল উপরে তুলবে, মানে নিচে মোটর লাগানো আছে আর উপরে ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কে আমাদের জল তুলতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কোন শক্তি ধরতে হবে? সেটা হলো স্থিতিশক্তি। স্থিতিশক্তি হলে আমাদের এখানে mgh, এই ফর্মুলাটি দাও, mgh আপন টি। এবারে দেখো মান বসিয়ে দাও। এম এর মান কত দেওয়া আছে? 500, 500 বসাও। তারপর জির মান কত দেওয়া আছে? 10। এইচ এর মান কত দেওয়া আছে? 6। আর টির মান দেওয়া আছে 50 গুণন 60। এবারে 6 দিয়ে 60কে কাটো 10, 50 দিয়ে 500কে কাটো 10, 10 দিয়ে 10কে কাটো, আমাদের আনসার বেরিয়ে যাচ্ছে 10। তাহলে রাইট আনসার হবে অপশন নাম্বার এ, 10 ওয়াট। ঠিক আছে, তাহলে একটি জলের পাম্প 50 মিনিটে, তাহলে এখানে আমরা মিনিটটাকে মিনিট রাখবো না, মিনিটটাকে সেকেন্ডে পরিণত করব। তারপর 6 মিটার উচ্চতা দেওয়া আছে আর 500 লিটার যেটা আমাদের মাস দেওয়া আছে। তারপর আমরা সহজেই কিন্তু ক্ষমতা বের করে ফেললাম পাম্পের। ঠিক আছে, বুঝতে পারলে? ইজি কোশ্চেন একদম, শুধু কয়েকটা সূত্র তোমাদের মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট 33 নম্বর প্রশ্ন বলেছে বল এবং বেগের গুণফলকে বলা হয়। অপশন আছে কাজ, ক্ষমতা, শক্তি নাকি ভরবেগ। এটা এএনএম জিএনএম 2023 কোশ্চেন, আর খুব ইজি কোশ্চেন। আমি বারবার তোমাদের বলেছি যে বল এবং বেগের গুণফলকে আমরা কি বলি। কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, ভরবেগ। ঠিক আছে, মোমেন্টাম ইকুয়ালস টু এম ভি, যেখানে এম হলো মাস আর ভি হলো বেগ। ঠিক আছে, তাহলে আর পি হলো গিয়ে কি? ভরবেগ। তাহলে ভরবেগ ইকুয়ালস টু মাস গুণ বেগ। ঠিক আছে, নেক্সট 34 নম্বর প্রশ্ন বলেছে একটি বল কোনো উচ্চতা থেকে নিচে ছেড়ে দিলে কোন কোন ঘটনাগুলি ঘটতে পারে। এটা এসেছে এএনএম জিএনএম 2023 ক্যাটাগরি 2 প্রশ্ন। এখানে আমাদের একাধিক উত্তর হতে পারে। দেখো অপশনগুলো পড়ছি। বলেছে বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে তখন স্থিতিশক্তি সর্বনিম্ন হবে এবং গতিশক্তি সর্বোচ্চ হবে। কি হবে? ঠিক হবে অপশনটা? একদম ঠিক। ঠিক আছে, এটা রাইট আনসার হয়ে যাবে। বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে, মানে আমরা উপর থেকে ছেড়ে দিলাম, ঠিক আছে, উপরের এখানে স্থিতিশক্তি সর্বোচ্চ আর গতিশক্তি সর্বনিম্ন। যখন নিচের দিকে পৌঁছবে, এখনো পৌঁছয়নি, ভূমিতে স্পর্শ করেনি, তার পূর্বে তার স্থিতিশক্তি হবে সর্বনিম্ন। কারণ এখানে তার যে স্থিতিশক্তি ছিল সেই স্থিতিশক্তি ব্যবহার করেই সে নিচের দিকে নামবে, তাই স্থিতিশক্তি হবে সর্বনিম্ন। আর স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, যখন উপর থেকে নিচের দিকে নামবে তার গতিশক্তি বাড়বে, স্থিতিশক্তি কমবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের রাইট আনসার, অপশন নাম্বার এ হয়ে যাবে। এবারে পড়বো পরেরটা। বলেছে পতনকালের যে কোনো অবস্থানে মোট শক্তি সমান হয়। এটাও একদম ঠিক। পতনকালের এখান থেকে এই ভূমি পর্যন্ত, ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সে যে কোনো অবস্থানে যে কোনো পয়েন্টে তার মোট শক্তি সমান হবে। দেখো এখানে যদি স্থিতিশক্তি বেশি থাকে, গতিশক্তি কম, তাহলে গতিশক্তি স্থিতিশক্তি যা মান আসবে একদম নিচে এই পয়েন্টে, এখানে গতিশক্তি বেশি স্থিতিশক্তি কম, তার মানও কিন্তু সেম আসবে। তাহলে আমরা লিখতে পারি যে টোটাল এনার্জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট মানে টোটাল এনার্জি বা মোট শক্তি সবসময় ধ্রুবক থাকবে পতনকালের যে কোনো অবস্থানে। বুঝতে পারলে? চলো নেক্সট। বলেছে পতনকালের যে কোনো অবস্থানে বলটির স্থিতিশক্তি এবং গতিশক্তি দুই থাকবে। এই উপর থেকে যখন নিচের দিকে নামবে, এই পতনকালের মধ্যে যে কোনো অবস্থানে বলটির স্থিতিশক্তি এবং গতিশক্তি দুই থাকে। একদম ঠিক, এটাও আমাদের রাইট। ঠিক আছে, তারপর বলেছে ডি নাম্বার অপশনে বলেছে বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। যখন বলটি ভূমিতে পৌঁছবে তখন কি তার স্থিতিশক্তি বেশি হবে? একেবারেই নয়, স্থিতিশক্তি তার সর্বনিম্ন হবে সেই সময়। কারণ যখন ভূমিতে পৌঁছবার মুহূর্ত তখন তার গতিশক্তি সব থেকে বেশি হয়। তাহলে আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাবে? এ, বি আর সি। ঠিক আছে, পতনকালের যে কোনো মুহূর্তে বা যে কোনো অবস্থানে বলটির স্থিতিশক্তি এবং গতিশক্তি দুই থাকে। পতনকালের যে কোনো অবস্থানে মোট শক্তি সমান হয়। আর বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে তখন স্থিতিশক্তি সর্বনিম্ন হবে আর গতিশক্তি সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল 34টি প্রশ্ন পিউ বাই কিউ সহ। চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। দেখলে তোমরা 2023-এ তোমাদের দুটো প্রশ্ন এসেছে, তারপর 2022-এ 21-এ তোমাদের দুটো প্রশ্ন এসেছে। আর 2022-এর কথা বলবো না, কারণ 2022-এর 2021-এর প্রশ্নই হুবহু চিপকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাই সেই প্রশ্নগুলো এখানে আমি নেইনি, একই প্রশ্ন রয়েছে। তোমরা যদি দেখো দেখবে যে 2021-এর প্রশ্নগুলোই 2022-এ কপি করা আছে। ঠিক আছে, তাই সেগুলো নেওয়া হয়নি। তাহলে আশা করছি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখেছো, মনোযোগ সহকারে বুঝেছো। ঠিক আছে, যা যা বললাম সেগুলো শুনেছো। আর কোশ্চেনগুলো
দেখেছো যে কিভাবে করতে হয়। নিউমেরিক্যালসগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, দেখলে তোমরা যে একটা দুটো করে হলেও কিন্তু কোশ্চেন তোমাদের আসে অঙ্ক যেখানে তোমাদের করতে হয়। তাই বলবো তোমরা এই চ্যাপ্টারটিকে কিন্তু একদম স্কিপ করে যাবে না, ঠিক আছে? তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখলে, এখন তোমাদের যা করতে হবে সেটি হলো এই পিডিএফটি ডাউনলোড করবে। পিডিএফটি পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে যাবে, সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করবে, কমপ্লিট পিডিএফটি একবার পড়ে নেবে, ঠিক আছে? তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে সেখানে জানাবে, তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। যদি তোমাদের কোনো অঙ্ক থাকে করতে অসুবিধা হচ্ছে, সেই সমস্ত অঙ্কও তোমরা পাঠাতে পারো, তোমাদের সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? আর কমপ্লিট পিডিএফটি পড়ার পরে যখন তোমরা একদম সেকেন্ড লাস্ট স্লাইডে যাবে, তখন এখানে দেখবে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে কীভাবে তোমরা যুক্ত হতে পারবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এখানে সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই গ্রুপ বা পেজে চলে যেতে পারবে। আর জয়েন বা ফলো বাটন প্রেস করে কিন্তু আমাদের সাথে সহজেই যুক্ত হতে পারবে, আমাদের পাশে থাকতে পারবে, ঠিক আছে? আমরা তোমাদের পাশে রয়েছি, তোমাদের কাছ থেকে শুধু আমরা এতটুকুই চাই যে তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, ঠিক আছে? তাহলে চলো, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে। যদি তোমাদের জন্য সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ ভিডিওটি আমাদের জন্য হেল্পফুল হয়েছে, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা যেরকম এই ভিডিও থেকে শিখছো তারাও যেন এই ভিডিও থেকে কিছু শিখতে পারে, ঠিক আছে? এক্সামের আর কিছুদিন রয়েছে, সকলে মিলেই পড়লে সকলেরই ভালো হয়, ঠিক আছে? তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের দ্বারা মিস না হয়, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে ভৌতবিজ্ঞানের আরেকটি ইম্পর্টেন্ট টপিকের উপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।